এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কে ওখানে? সামনে এসো বলছি। রুহি ভয়ে ভয়ে দরজার আড়াল থেকে বেরিয়ে এলো। আদনান ওকে দেখে বিরক্তিমাখা দৃষ্টিতে চেয়ে থেকে বলল, তুমি এখানে কি করছো? তোমাকে না বলেছি আর আমার চোখের সামনে আসবে না, তাও আবার কেন এসেছো? রুহি আদনানের কথার কোনো উত্তর না দিয়ে ভাঙা গলায় ধীরে ধীরে বলল, আপনি কি সত্যি আজ কানাডা চলে যাচ্ছেন? তো আমাকে দেখে কি মনে হচ্ছে আমি এখানে আরও বছর খানেক থেকে যাব? দেখছো না লাগেজ প্যাকিং করছি। এত কাণ্ড হয়ে যাওয়ার পরও আবার সামনে আসো কি করে তুমি? ভয় করছে না তোমার? রুহি তখন এক অপ্রত্যাশিত অবাক কাণ্ড করে বসলো। দৌড়ে এসে আদনানকে শক্ত করে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। ঘটনার আকস্মিকতায় আদনান পুরো হতভম্ব হয়ে গেল। রুহি তার বুকে হাউমাউ করে কেঁদেই যাচ্ছে, আর সে পাথরের মতো দাঁড়িয়ে আছে। কিছু বলা বা করার ভাষা যেন সে হারিয়ে ফেলেছে। বেশ কিছুক্ষণ এভাবে কেটে যাওয়ার পর হঠাৎ আদনান রুহিকে জোরে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে নিল। আদনান ঝাঁজ নিয়ে উত্তপ্ত কণ্ঠে বলে উঠল, হাইবে, সমস্যা কি তোমার? লজ্জা করে না এভাবে একটা ছেলেকে জড়িয়ে ধরতে? এই কয়দিন একটু ঝগড়াঝাঁটি কথাবার্তা খুনসুটি হয়েছে বলে এভাবে জড়িয়ে ধরবে? অসভ্য মেয়ে কোথাকার। আদনানের অপমানজনক কথা শুনেও রুহির কোনো ভাবান্তর হলো না। সে আদনানের হাত ধরে কান্না ভেজা ব্যাকুল কণ্ঠে বলল, প্লিজ আমার যত ইচ্ছা বকুন, কিন্তু এইভাবে যাবেন না প্লিজ। আদনান হাত ছাড়িয়ে দিয়ে বলল, কি হও তুমি আমার, যে তোমার জন্য আমাকে থেকে যেতে হবে? এরপর যেন তোমাকে আমার সামনে আর না দেখি। মাইন্ড ইট। এবার রুহি আপনা থেকে দমে গেল। সত্যি তো, কে হয় ও আদনানের? কেন ওর চলে যাওয়ার কথা শুনে ওর এত কষ্ট হচ্ছে? মাত্র কটা দিনেরই তো পরিচয়, তাও সারাক্ষণ দুজনা দাগ কুমড়ার মতো ঝগড়াঝাটিতে লেগেছিল। মিলেমিশে খুব কমই থাকতো ওরা, তাও এই মানুষটার জন্য ওর এত কষ্ট হচ্ছে কেন? নিজের প্রশ্নে নিজেই কোনো উত্তর পেল না রুহি। দুই হাতে মুখ চেপে কান্না করতে করতে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল সে। আদনান কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে আবার লাগেজ প্যাকিংয়ে মনোযোগ দিল। কিন্তু হঠাৎ করে ওর নিজেরও কেমন যেন ভীষণ কষ্ট হচ্ছে। খুব প্রিয় কোনো মানুষকে আঘাত দিলে যেমন কষ্ট লাগে, ঠিক তেমন কষ্ট অনুভূত হচ্ছে তার। মনটা কেমন খালি খালি লাগছে। এদিকে আরিয়ান আদনানকে বোঝাতে ওর রুমের দিকে আসছিল। আদনানের শেষের কথাগুলো শুনে সে বুঝতে পারল হয়তো রুহি আদনানকে ভালোবেসে ফেলেছে। কিন্তু আদনান কি রুহিকে আদৌ ভালোবাসে? আদনানের রুমে প্রবেশ করে আরিয়ান প্রথমে ভালো মতো সমস্ত রুমটা চোখ বুলিয়ে দেখে নিল। চারিদিকে এখনো ভাঙা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আদনানের নিজ হাতে সাজানো গোছানো ঘরটার বিহাল অবস্থা দেখে তার বেশ কিছুটা আফসোস হলো। সেটা কম দুঃখে এসব করেনি। আরিয়ান আদনানের কাঁধে হাত রাখতে চমকে উঠল আদনান, কিন্তু তার দিকে এক পলক তাকিয়ে সে আবারও নিজের কাজে মনোযোগ দিল। আরিয়ান তার বসে বসে কোমল কণ্ঠে বলল, আমি জানি আদনান, তুমি কতটা কষ্ট পেয়েছ। ভালোবাসা হারানোর যে কি কষ্ট সেটা আমি উপলব্ধি করেছি একটা সময়। জানো তো, রিদি ছোট্টবেলা থেকে আমার খেলার সাথী ছিল। একটা দিন, একটা মুহূর্ত ওকে ছাড়া আমার কাটতো না। ও যে আমার কতটা আপন ছিল সেটা আমি তখন পুরোপুরি বুঝতে পারিনি। যেদিন ওকে আমারই চোখের সামনে দূর দেশে নিয়ে যাওয়া হচ্ছিল, সেদিন আমি ভালোবাসা হারানোর যন্ত্রণা কাকে বলে প্রথমবারের মতো উপলব্ধি করতে পেরেছিলাম। এরপর যতগুলো দিন, যতগুলো বছর গিয়েছে, আমি ভালোবাসাহীন শূন্য হৃদয়টা নিয়ে নিঃসঙ্গ হয়ে পড়েছিলাম। পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল আমার হৃদয়। আমি তাকে ভুলে গেলেও আমার অবচেতন মন তাকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারিনি। এরপর যখন আমার জীবনের সবচেয়ে দুঃসময়টা চলে এলো, আমার জীবনের প্রদীপ প্রায় নিভে যাচ্ছিল, তখন ও আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয়ে আমাকে নতুন জীবন দান করলো। সে আমার স্রোতহীন জীবনটা আবার তরঙ্গময় করে তুলল। আমার খা খা করা বিরানভূমির মতো হৃদয়ে পুনরায় ভালোবাসার বীজ বপন করলো। এরপর যতদিন গিয়েছে আমি ওর ভালোবাসায় গভীর থেকে গভীরভাবে মত্ত হয়েছি। এখন মনে হয় একটা সেকেন্ডও ওকে ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারবো না। ও আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমিও তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি। এই ভালোবাসার থেকেও আরও বহু গুণ বেশি ভালোবাসতে চাই তাকে।
যতদিন না পর্যন্ত ওর সাথে আমার বিয়ের কথা পাকাপাকি হলো ততদিন পর্যন্ত আমি ওকে হারানোর ভয়ে থাকতাম। ভাবতাম এই বুঝি ওকে কেউ আমার থেকে ছিনিয়ে নিয়ে গেল। সেই হিসেবে আমি তোমার কষ্টটা পুরোপুরি না হলেও বেশ অনেকটা অনুধাবন করতে পারছি। আজ ভাই হিসেবে আমি তোমাকে কয়েকটা কথা বলতে চাই, তুমি সেটাকে উপদেশ হিসেবে না নিয়ে ভাইয়ের কথা হিসেবেই মেনে নিও। আদনান লাগেজ গোছানো বন্ধ করে আরিয়ানের কথা খুব মনোযোগ সহকারে শুনতে লাগলো। আরিয়ান বলতে শুরু করলো। আমাদের ভাগ্যে এমন অনেক কিছুই থাকে জেগে সম্পর্কে আমরা কখনো আগে থেকে জানতে পারি না। এই যেমন দেখো আমার অবস্থা, একটা সময় এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমি বাঁচব কিনা সেটা নিয়েই সবার সন্দিহান ছিল। আমার নিজেরও বেঁচে থাকার ইচ্ছাটা ছিল না, কিন্তু কে জানতো আল্লাহ আমার জীবনে পুনরায় হৃদিকে পাঠাবেন, যাকে তিনি আমার জীবনসঙ্গী বানিয়ে দিয়ে পুনরায় আমার জীবনটাকে দ্বিতীয় সুযোগ দান করবেন। আমরা এমন কিছুই জানতাম না। আল্লাহ আমাদের জন্য এমন অনেক কিছু ভেবে রেখেছেন যেগুলো সম্পর্কে আমরা আগে থেকে কিছু জানি না। তুমি হৃদিকে ভালোবাসতে, এটা তোমার কোনো অপরাধ নয়, কিন্তু আল্লাহ হয়তো তোমার জন্য অন্য পরিকল্পনা করে রেখেছেন। তোমার জন্য অন্য কাউকে উত্তম জীবনসঙ্গী হিসেবে নির্ধারিত করে রেখেছেন, যার জন্য হৃদিকে তোমার ভাগ্যে না রেখে আমার ভাগ্যে রেখেছেন। তাই একটা কথা বলবো, পারলে সবসময়ই এটা মনে রাখবে, বর্তমান পরিস্থিতি দেখে কখনোই ভবিষ্যৎ বা অতীত যাচাই করা উচিত নয়। অবশ্যই একদিন তুমি এমন কাউকে পেয়ে যাবে যার জন্য তুমি একসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে আজকের এই দিনটার জন্য। তাই বলছি ভাই, মনে কোনো রাগ বা ক্ষোভ পুষে রেখো না। মা বাবা যা করেন আমাদের ভালোর জন্যই করেন, তাদেরকে তুমি ভুল বুঝো না। তুমি চলে গেলে তারা খুব কষ্ট পাবেন, তাদের থেকে সম্পর্ক ছিন্ন করো না। যদি সত্যি সত্যি আমাকে ভাই মনে করে থাকো তাহলে প্লিজ আমার এই কথাগুলো রাখো, তুই যেও না প্লিজ। আরিয়ানের শেষের কথাটায় একরাশ মিনতি ভেসে উঠল। আদনান সেদিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আদনান একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, বড় ভাইয়ের মতো উপদেশগুলো দেওয়ার জন্য ধন্যবাদ। আমি সত্যি তোমার কথাগুলোতে মুগ্ধ হয়েছি। তোমার কিংবা হৃদিতা কারো উপরই আবার কোনো রাগ ক্ষোভ নেই। কিন্তু একটা কথা কি জানো ভাই, মস্তিষ্কে যুক্তি দিয়ে সব কিছু বিবেচনা করতে চাইলেও অবুঝ মনটা মানতে চায় না। তবু আমি সবার ভালোর জন্য নিজের মনকে বোঝাতে চেষ্টা করব। আমার মনের কথা আমি পরিপূর্ণভাবে বোঝার চেষ্টা করব। তবে আজকে তোমাকে আমি একটা কথা বলবো হৃদিতা, এবং তোমার ভালোর জন্য আশা করি তুমি কথাটা মেনে নেবে। আরিয়ান হেসে বলল, কি কথা আদনান? হৃদিতাকে তুমি এখনই বিয়ে করো না। কারণটা আমি স্পষ্ট করে তোমাকে বলছি না। তুমি এবং হৃদিতা দুজনের কেউই এখনও স্টাডি কমপ্লিট করনি। নিজেদের জায়গায় ভালো মতো প্রতিষ্ঠিত হও। তোমার যেমন বিডিতে উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে রয়েছে, তেমনি কানাডায় হৃদিতারও ডাক্তারি পড়াশোনাটা বাকি রয়েছে। এই মুহূর্তে তোমাদের বিয়েটা হলে ও কিছুতেই তোমার মায়া ছেড়ে কানাডা ব্যাক করতে চাইবে না। তাই পুরোপুরি মায়ার পবিত্র বন্ধনে জড়ানোর আগে ওকে তুমি প্রতিষ্ঠিত হতে সাহায্য করো। ওর বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে সাহায্য করো। সাময়িক সময়ের বিচ্ছেদের পর যখন তোমরা পুনরায় একত্রিত হবে, তখন দেখবে এর চেয়ে সুখময় অনুভূতি আর কিছুই হতে পারে না। এগুলো শুধু আমার কথা না, আমার বাবা মা, তোমার মা এবং রেজা আঙ্কেল সবাই এগুলো আগে থেকে ঠিক করে রেখেছেন। কিন্তু তারা তোমাদের বিয়ের পর হৃদিতাকে কানাডায় পাঠাতে যাচ্ছেন। তুমি কষ্ট পাবে জেনে হৃদিতা তোমাকে এখনও এই কথাগুলো বলেনি, কিন্তু আমার মনে হয় এই কথাগুলো তোমার এখনই জানা উচিত। আমি জানি হৃদিতা বিয়ের পর কিছুতেই কানাডা ব্যাক করতে চাইবে না, তাই ওর ভবিষ্যতের কথা ভেবে তোমাকে শক্ত থেকে সিদ্ধান্ত নিতে হবে। এটা তোমার ভালোবাসার অগ্নি পরীক্ষা। আদনানের কথা শুনে আরিয়ান পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। তার মস্তিষ্ক কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দিল। অন্য কোনো কথা তার মাথায় ঢুকছে না। হৃদির সাথে তার বিচ্ছেদ হবে, এটা ভাবতেই তার হৃদয় জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। সাময়িক সময়ের বিচ্ছেদ হলেও হৃদি এই মুহূর্তে তার অক্সিজেনে রূপান্তরিত হয়ে গেছে। তার আত্মার সাথে পুরোপুরি মিশে গিয়েছে। সে কিভাবে তাকে ছাড়া কয়েকটি বছর থাকবে? একটি মুহূর্ত তো সে হৃদিকে ছাড়া কল্পনা করতে পারে না। আরিয়ান কোনো কথাই বলছে না দেখে আদনান বুঝতে পারল তার কথাগুলো এখন আরিয়ানের মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। ওকে সবটা বুঝে নেওয়ার জন্য কিছুটা সময় দেওয়া প্রয়োজন। তাই আদনান আরিয়ানকে জড়িয়ে ধরে ওর পিঠে একটা আলতো চাপড় দিয়ে রুম থেকে বেরিয়ে গেল।
আরিয়ান আদনানের বিছানায় ধপ করে বসে পড়ল। আদনানের কথাগুলো সে গভীর মনোযোগ সহকারে ভাবতে লাগলো। মস্তিষ্ক নানা যুক্তি দিয়ে আদনানের কথাগুলো বোঝানোর চেষ্টা করতে চাইলেও অবুঝ হৃদয় যে কিছুতেই মানতে চাইছে না। বুকের বাঁ পাশটা ভীষণভাবে ব্যথা করছে তার। অতি কষ্টে হৃদস্পন্দন যেন বারংবার থেমে থেমে চলছে। হঠাৎ দুই হাতে শক্ত করে মাথা চেপে ধরল আরিয়ান। ফর্সা মুখটা কেমন লালচে বর্ণ ধারণ করলো। চোখের সাদা অংশে রক্ত জমাট হলো। সেখান থেকে 2 ফোঁটা উষ্ণ অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। প্রায় 1 ঘন্টা ধরে নিজের মনের সাথে বোঝাপড়া করে ছাদের দিকে পা বাড়ালো আদনান। তার মনের ভেতরের বোঝা অনেকখানি হালকা হয়ে গেছে। আরিয়ানের কথায় এমন কি জাদু আছে কে জানে। তার কথাগুলো শোনার পর থেকেই আদনানের মন জুড়ে এক অদ্ভুত প্রশান্তি বয়ে চলেছে। কিন্তু এই মুহূর্তে আদনানকে সে আরেক অগ্নি পরীক্ষার সম্মুখে দাঁড় করিয়ে রেখে এসেছে। সেই পরীক্ষায় আরিয়ান কিভাবে উত্তীর্ণ হয় সেটাই দেখবে আদনান। ছাদের দিকে যাওয়ার সময় আদনান দেখতে পেল মিসেস আনিকা রায়হান মিসেস শায়লাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছেন। মিস্টার রায়হানও একপাশে থমথমে মুখ করে বসে আছেন। আদনান একটা দীর্ঘশ্বাস ফেলে নিচে চলে এলো। তাকে দেখে প্রত্যেকে সেখানে সচকিত হয়ে উঠল। সবাই আগ্রহ নিয়ে বুঝতে চেষ্টা করলো আদনানের মনে এই মুহূর্তে কি চলছে। আদনান তাদের প্রত্যেকের অবস্থা বুঝতে পেরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি কানাডা যাচ্ছি না। আদনানের এই একটা কথায় মিসেস আনিকা রায়হান আর মিস্টার রায়হান সহ প্রত্যেকের মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মিসেস শায়লা এবং ডক্টর রেজা চৌধুরীর চোখে মুখেও হাসির রেখা ফুটে উঠল। মিসেস আনিকা রায়হান দৌড়ে এসে আদনানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। মিস্টার রায়হানও ধীর পায়ে এসে আদনানকে বুকে জড়িয়ে ধরলেন। মিসেস আনিকা রায়হান কান্না করতে করতে বললেন, তোমাদের ভুল বোঝানো আদনান, আমরা যা করেছি তোমার ভালোর জন্যই করেছি, তোমাকে আমরা ঠকাতে চাইনি। প্লিজ আমাদেরকে মাফ করো, আমাদের থেকে কখনো দূরে চলে যেও না। মিস্টার রায়হান অনুশোচনার কণ্ঠে বললেন, হ্যাঁ বাবা, আমি তোমার মাকে বারণ করেছিলাম তোমাকে সব কিছু না জানাতে। জানলে তুমি খুব কষ্ট পাবে, এজন্য ধীরে ধীরে তোমাকে বুঝিয়ে সুঝিয়ে ব্যাপারটা বলতে চেয়েছিলাম। তোমাকে কষ্ট দিতে বা ঠকাতে আমরা কেউই চাইনি। আদনান স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আমি জানি ড্যাড আর মাম্মা, তোমরা আমাকে ঠিক কতটা ভালোবাসো। আমি কষ্ট পাবো জেনে তোমরা হয়তো বলতে চাওনি, কিন্তু আমার এতদিনের ভালোবাসাটাকে আমার থেকে দূরে চলে যেতে দেখে আমি ওর আগের মাথায় নিজেকে ঠিক রাখতে পারিনি, তাই তোমাদের সাথে মিসবিহেভ করে ফেলেছি। আরিয়ান ভাই আমাকে ভালো মতো বুঝিয়ে দিয়েছে সম্পর্কের মূল্য কতটুকু। তোমরা প্লিজ আমাকে মাফ করে দাও। মিসেস শায়লা এবং ডক্টর রেজা চৌধুরী আদনান কাকে ভালোবাসার কথা বলছে বুঝতে পারলেন না, তবে তারা আর কিছু জিজ্ঞেস না করে চুপ করে রইলেন। আনিকা রায়হান চোখ মুছে বললেন, মা বাবার কাছে সন্তানের কোনো অপরাধ হয় না বাবা, তুমি শুধু আমাদের ছেড়ে যেও না, আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন তুমি। আদনান নিজের বাবা আর মাকে একসাথে বুকে জড়িয়ে ধরল। পরম শান্তি অনুভব করছে সে। ছাদের একপাশে বিষণ্ণ মনে দাঁড়িয়ে আছে রুহি। তপ্ত রোদে পুড়ে যাচ্ছে সে, অথচ সেদিকে তার কোনো খেয়ালই নেই। কাঁদতে কাঁদতে তার চোখ মুখ লাল হয়ে গেছে। বড্ড অভিমান হয়েছে তার আদনানের প্রতি। তার যে কতটা কষ্ট হচ্ছে তা সেই হনুমানটা বুঝবে কি করে। আর যাবে না সে ওই হনুমানের কাছে। কে হয় ওর ওই মানুষটা? সে যদি আমাকে এভাবে তাড়িয়ে দিতে পারে, আমি ওর ধারে কাছে যাব না। এসব ভাবতে ভাবতে চোখের পানি মুছল রুহি। আদনান যে কখন তার পেছনে এসে দাঁড়িয়েছে সে টেরই পায়নি। অনেকক্ষণ ধরে রুহিকে অপলক দৃষ্টিতে দেখে যাচ্ছে আদনান। একসময় এগিয়ে এসে হালকা একটু কেসে পড়ল, ম্যাডামের কি কান্নাকাটি শেষ হয়েছে? তাহলে একটু কথা টথা বলতাম। রুহি চমকে পেছনে তাকালো। তার চোখে সে যেন বিশ্বাস করতে পারছে না। সাথে সাথে মনে এক অপার আনন্দ খেলে গেল। খুশিতে মনটা চকচক করে উঠল আদনানকে তার সামনে দেখে। পরক্ষণে সকালের ঘটনাটি মনে করে মুখ কালো করে আবার অন্যদিকে মুখ ফিরিয়ে নিল রুহি। কথা বলবে না সে এই বদমেজাজি লোকটার সাথে। আদনান আবারও একই কণ্ঠে বলল, ম্যাডাম আমাকে দেখে মনে হয় খুশি হয়নি, আমাকে দেখে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। রুহি তাও কোনো কথা বলছে না। আদনান তাও বলে যাচ্ছে, আচ্ছা এখন একটু কথা বললে কিছুই হবে না? কথা না বললে ঝগড়া হবে কি করে? ঝগড়া করে তারপর না হয় কথা না বলে থাকলেই হবে। এখন কেন শুধু শুধু কথা বলছে না মিস ধানি লঙ্কা? রুহি এবার আদনানের মুখোমুখি দাঁড়িয়ে চোখ মুখ শক্ত করে বলল, আপনার সাথে ঝগড়া কেন করব? আমি কথাই বলবো বা কেন? কে হন আপনি আমার? আমি তো আপনার কেউ হই না।
তাহলে এসছেন কেন কথা বলতে? চলে যাচ্ছিলেন, যান না চলে। আদনান রুহিকে একটানে নিজের কাছে এনে কোমর জড়িয়ে ধরে তার চোখে চোখ রেখে স্নিগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলো। আর রুহি গোল গোল চোখে আদনানকে দেখতে লাগলো। আদনান রুহির মুখের কাছে মুখ এনে বলল, জানতে চাও কে হও তুমি আমার? রুহি চুপ করে থেকে অপলক আদনানের দিকে তাকিয়ে থাকলো। তার চোখে মুখে জিজ্ঞাসা, কে হয় সে আদনানের? আদনান রুহির কপালে ভালোবাসার পরশ রেখে দিয়ে বুঝিয়ে দিল সে কে হয় তার। রুহির পুরো শরীর জুড়ে বিদ্যুৎ গতিতে শিহরণ ছড়িয়ে গেল। অবাক বিষয়ে সে আদনানের মুখের পানে তাকিয়ে থাকলো। আদনান রুহির সামনে আসা চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে কোমল কণ্ঠে বলতে লাগলো, এই কয়দিনে তুমি আমার অনেক কিছু হয়ে গেছো। মনের অজান্তেই আমার মনের পুরোটা দখল করে নিয়েছো তুমি। সেটা এতদিন বুঝতে না পারলেও আজ ভালো মতোই বুঝতে পেরেছি আমি। যখন আমি চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম তখন বুকের ভেতরটা অনেক ফাঁকা ফাঁকা লাগছিল। বারবার মনে হচ্ছিল খুব মূল্যবান কেউ একজন আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছিলাম না সে কে। পরে যখন তুমি এলে আমাকে আটকাতে আর আমি তোমাকে ফিরিয়ে দিলাম, তখনই আমি বুঝতে পেরেছিলাম তুমি আমার কে হও। তোমাকে ফিরিয়ে দিতে আমারও খুব কষ্ট হয়েছিল, কিন্তু সেই কষ্টকে চাপা দিয়ে তোমার থেকে দূরত্ব সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু এখন বুঝতে পারছি তোমার থেকে আমার দূরত্ব সৃষ্টি হওয়া কখনোই সম্ভব নয়। রুহি মন্ত্রমুগ্ধের মতো আদনানের কথাগুলো শুনছিল। সেও যে মানুষটাকে মনের অজান্তেই গভীরভাবে ভালোবেসে ফেলেছে, সেটা আজকে সে পুরোপুরিভাবে উপলব্ধি করতে পেরেছে। যখন আদনান তাকে ছেড়ে কানাডা চলে যাচ্ছিল, তখন সে অসহনীয় যন্ত্রণায় ভুগছিল। মনে হচ্ছিল বুক থেকে কেউ হৃৎপিণ্ডটা টেনে বের করে নিচ্ছে। আপনি না রিদিতা আপুকে ভালোবাসতেন? তোমার কাছে কোনো কিছুই অস্বীকার করব না আমি। হ্যাঁ, আমার জীবনের প্রথম ভালোবাসাও, আর প্রথম ভালোবাসাকে কেউ কোনো দিনই ভুলতে পারে না। হয়তো আমিও কখনো পারবো না। মনের এক কোণায় ওর জন্য সব সময় জায়গা থেকেই যাবে। কিন্তু এখন বুঝতে পারছি ভালোবাসলেই সবাইকে পাওয়া যায় না। ভাগ্যে নির্ধারিত করে রাখা সত্যিকারের ভালোবাসার মানুষটা অনেক দেরিতে আসে, যেমনটা তুমি আমার জীবনে এসেছো। আর ইয়ান ভাই একটা কথা একদম ঠিক বলেছে জানো, আল্লাহ আমাদের জন্য এমন কিছু রেখে দেন যা আমরা প্রথমে বুঝতে পারি না। মনে করি আমাদের জন্য আমাদের উত্তম জিনিসটাই বোধহয় হারিয়ে গেছে, কিন্তু আমাদের জন্য সত্যিকারের ভালো জিনিসটা আল্লাহ আমাদেরকে এক সময় না এক সময় ঠিকই বুঝিয়ে দেন, যেমনটা আজকে আমি তোমাকে পেলাম। রুহি এবার আদনানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এই কান্না যে সুখের কান্না, ভালোবাসার মানুষকে আপন করে পাওয়ার কান্না। আদনান রুহির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তার মন জুড়ে প্রশান্তির অনুভব হয়ে চলছে। রুহি আদনানকে ছেড়ে দিয়ে কান্না ভেজা কণ্ঠে ব্যাকুলভাবে বলতে লাগলো, আপনি আমায় ছেড়ে কখনো যাবেন না তো আদনান? রুহির মুখে প্রথমবার নিজের নাম এভাবে শুনে থমকে গেল আদনান। হৃদয় জুড়ে কেমন এক অদ্ভুত প্রশান্তিময় অনুভূতি বইতে লাগলো। রুহির চোখের পানি মুছে দিয়ে আদনান শান্ত কণ্ঠে বলল, ছেড়ে গিয়ে আবার একেবারের জন্য তোমার কাছে ফিরে আসবো রুহি, কথা দিলাম। রুহি স্তব্ধ হয়ে তাকিয়ে রইল আদনানের দিকে। আদনানের রহস্যময় কথার কিছুই বোধগম্য হলো না তার কাছে। রাইসা ঘরময় অস্থিরভাবে পায়চারি করছে। তখনই একটা ফোনে কল এলো। ও তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে কথা বলতে লাগলো। হ্যাঁ বলো, কি জানতে পেরেছো মেয়েটার ব্যাপারে? ওপাশ থেকে কেউ একজন কি যেন বলল। রাইসা শান্তভাবে সেটা শুনে ফোনটা রেখে দিল। ইজি চেয়ারে বসে চোখটা বন্ধ করে দোল খেতে লাগলো। চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ল। হঠাৎ চোখ খুলে অস্থিরভাবে নিজেই বলতে লাগলো, এটা তুই কি করলি রাইসা? নিজের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য নিজের ভালোবাসার মানুষটার সাথে এমনটা করতে পারলি তুই? আর এখন ওর জীবনে অন্য একজন মানুষ এসে গেছে, ওকে তুই চিরকালের জন্য হারিয়ে ফেলেছিস। বলেই পাগলের মতো হাসতে লাগলো সে। তাকে এখন পুরো একটা উন্মাদের মতো লাগছে। হঠাৎ সে উঠে দাঁড়িয়ে টেবিলে থাকা ফুলদানিটা হাতে নিয়ে ড্রেসিং টেবিলের আয়না বরাবর সজোরে ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে আয়নাটা ভেঙে চুরমার হয়ে গেল। সেই ভাঙা আয়নার টুকরোগুলো হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে ফেলল সে। তার হাত থেকে অঝরে রক্ত ঝরছে। চোখ দুটো রক্ত লাল হয়ে গেছে। দাঁত কটমট করে ক্রোধান্বিত কণ্ঠে রাইসা নিজেই বলতে লাগলো, একবার নিজের ভুলে তুই আরিয়ানকে হারিয়ে ফেলেছিস রাইসা, এখন তুই আবার ওকে হারিয়ে ফেলতে পারিস না। তোকে যে করেই হোক ওকে নিজের মতো করে হাসিল করে নিতে হবে। এবার আর ওকে হারাতে দিস না। দরকার হলে ওই মেয়েটাকে সরিয়ে দে আরিয়ানের জীবন থেকে। ভেঙে টুকরো টুকরো হওয়া আয়নার প্রতিবিম্বগুলোর দিকে তাকিয়ে কথাগুলো বলছিল রাইসা।
তার মুখে একটা শয়তানি হাসি ফুটে উঠল। এরপর হঠাৎ চিৎকার করে বলে উঠল, তুমি শুধু আমার আরিয়ান, তুমি আর অন্য কারো হতে পারো না। আরিয়ান, রিদিতা, তাদের বন্ধুরা আদনান, রুহি ওরা সবাই লং ড্রাইভে বেরিয়েছে। এবার আরিয়ান, রিদিতা এক গাড়িতে বসেছে, তার বন্ধুরা আরেক গাড়িতে বসেছে, আর আদনান, রুহি অন্য গাড়িতে বসেছে। গাড়িটা হাইওয়ে ধরে চলে চলেছে আপন গতিতে। আরিয়ান ড্রাইভিং করার থেকে বেশি মনোযোগ দিচ্ছে রিদিতার দিকে। কয়েক সেকেন্ড পর পর রিদিতার দিকে বারবার মুগ্ধ দৃষ্টিতে তাকাচ্ছে। পরেক্ষণই হঠাৎ করে মুগ্ধ তার রেশ কেটে গিয়ে একটা বিষাক্ত চাপা ব্যথায় বুক থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। এটা দেখে রিদিতা বলল, আরিয়ান গাড়ি চালাও ঠিক মতো, পরে না হয় অ্যাক্সিডেন্ট করে হাত পা ভাঙবে। তোমার জন্য তো জানও কোরবান করে দিতে পারবো। রিদিতা চোখ রাঙিয়ে বলল, জান কোরবান করতে হবে না, তোমার শুধু আমার কাছে থাকলেই হলো। এইসব কথা দ্বিতীয়বার শুনলে তোমার খবর আছে। গাড়িতে থাকা মিউজিক বক্সটা থেকে মৃদু আওয়াজে গানের কলি ভেসে আসছে, জো মেরি রুহুকো চ্যান দে প্যার দে। রিদিতা হঠাৎ করে অন্যমনস্ক হয়ে গেল। তার হাসি খুশি মুখটা নিমেষেই বিষণ্ণতায় চেয়ে গেল। কে এক গভীর ভাবনার জগতে তলিয়ে গেল সে। আরিয়ান সেটা লক্ষ্য করে চিন্তিত গলায় বলল, কি হয়েছে রিদি, তোমার হঠাৎ এভাবে মুড অফ হয়ে গেল কেন? রিদিতা আচমকা আরিয়ানের হাত ধরে করুণ কণ্ঠে বলল, তুমি আমার থেকে কখনো হারিয়ে যাবে না তো আরিয়ান? রিদিতার এই একটি কথার মাঝে যেন ঝরে পড়ল অপরিসীম বেদনা আর একরাশ মিনতি। এই একটি মাত্র বাক্য শুনে আরিয়ানের হৃৎপিণ্ড ধক করে উঠল। বেশ জোরে ব্রেক কষে গাড়ি থামিয়ে রিদিতাকে ভালো করে পরখ করে তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বলল, হঠাৎ এমন কথা বলছো কেন রিদি? পৃথিবীর কোনো শক্তি আমাকে তোমার কাছ থেকে কখনো আলাদা করতে পারবে না। হঠাৎই আরিয়ানের আদনানের বলা কথাগুলো মনে পড়ে গেল। বুকটা আবার ব্যথায় জর্জরিত হয়ে উঠল। তবুও সে এই মুহূর্তে শান্ত রইল। রিদিতা ভয়ত কণ্ঠে বলতে লাগলো, আমার তবুও কেন যেন ভয় করছে আরিয়ান। কালকে রাতে একটা দুঃস্বপ্ন দেখেছি আমি। কোনো এক অদৃশ্য কালো ছায়া যেন আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছে, বহু দূরে সরিয়ে নিচ্ছে। আমি চাইলেও তোমার কাছে ফিরে আসতে পারছি না। বলে রিদিতা ফুপিয়ে কেঁদে উঠল। সেটা দেখে আরিয়ানের চোখ থেকেও আপনা আপনি অশ্রু ঝরে পড়তে লাগলো। তার বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গেছে। সে রিদিতাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে মাথাটা বুকের সাথে চেপে ধরে দৃঢ় কণ্ঠে বলল, তোমাকে আমি কোনো দিন হারাতে দেব না রিদি, এই প্রাণ থাকতে না। ঠিক এভাবেই আজীবন বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে রাখবো। আমি সবসময়ই তোমারই ছিলাম, তোমারই আছি, আর চিরকাল শুধুমাত্র তোমারই থাকবো। মহান আল্লাহ তাআলা ছাড়া আর কেউ তোমাকে কোনো দিন আমার মন থেকে আর মস্তিষ্ক থেকে মুছে ফেলতে পারবে না। তুমি শুধুই আমার রিদি, আর আরিয়ান শুধুই তোমার। রিদিতা আরিয়ানের বুকের কাছে শক্ত করে মাথা ঠেকিয়ে তাকে আঁকড়ে জড়িয়ে ধরে রইল, যেন একটু আলগা হলে আরিয়ান তার থেকে দূরে চলে যাবে। বেশ অনেকক্ষণ পর রিদিতা কিছুটা স্বাভাবিক হয়েছে। সাদা রঙের BMW কারটা শহরতলি ছাড়িয়ে অনেকটা দূরে চলে এসেছে। এখানে কোনো যান্ত্রিক পরিবেশ নেই, আছে প্রকৃতির স্নিগ্ধতা এবং শীতল বাতাস। আরিয়ান আদনানের বলা কথাগুলো ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলে এক হাতে ড্রাইভিং করতে করতে অন্য হাতে রিদিতার হাত ধরে ফেলল। রিদিতা তার চোখের দিকে তাকালো। নিজের মনের ভেতর চলা তীব্র তাণ্ডবকে ভেতরে রেখে আরিয়ান শান্ত কণ্ঠে বলতে লাগলো, আমার একটা কথা রাখবে রিদি? কি কথা আরিয়ান? আমরা এখনই বিয়ে করব না। আগে তুমি কানাডা ব্যাক করে নিজের স্টাডি কমপ্লিট করে ডাক্তার হয়ে ফিরবে। ওদিকে আমিও আমার পড়াশোনা শেষ করে ইঞ্জিনিয়ার হয়ে যাব। সেই সাথে আমার শখের গান গাওয়াটাকে পার্ট টাইম জব হিসেবে বেছে নিব। এর মধ্যে প্রফেশনাল সিঙ্গার হয়ে গেলেও হতে পারি। আফটার অল এটা তোমার আমার স্বপ্ন। দুজন যখন দুজনের ডেস্টিনেশনে পৌঁছে যাব, তখন আমরা পুনরায় একত্রিত হব। আমাদের দুজনের শুভ মিলন ঘটবে, আমাদের পরিণয় থেকে পরিণতি ঘটবে। আরিয়ানের কথা শুনে স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল রিদিতা। সে উত্তেজিত কণ্ঠে বলল, এসব তুমি কি বলছো আরিয়ান? আরিয়ান শক্ত কণ্ঠে বলল, আমি ঠিকই বলছি রিদি, আমাদের দুজনের ভালোর জন্যই বলেছি। রিদিতা কাতর কণ্ঠে আরিয়ানের দুই হাত শক্ত করে ধরে বলল, প্লিজ আমাকে নিজের জীবন থেকে এভাবে দূরে সরিয়ে দিও না আরিয়ান। আমি পারবো না তোমাকে ছাড়া এতগুলো বছর থাকতে। আমার নিঃশ্বাস আটকে আসবে তোমাকে ছাড়া, ভীষণ কষ্ট হবে আমার। আমি কিছুতেই তোমাকে ছেড়ে যেতে পারবো না। বলতে বলতে কান্না করে দিল রিদিতা। রিদিতার কান্না দেখে আরিয়ানের বুকে এই মুহূর্তে তোলপাড় শুরু হয়ে গেছে। কান্নাগুলো ভেতর থেকে দলা পাকিয়ে গলায় এসে আটকে আছে। কণ্ঠ রোধ হয়ে নিঃশ্বাস আটকে আসছে তার।
তবুও সে নিজের সর্বোচ্চ শক্তিতে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখল। নিজেকে তার রীতিতার সামনে এভাবে দুর্বল প্রমাণ করলে চলবে না, তাতে মেয়েটা তার মায়ে আরও বেশি করে আটকে যাবে। সে অতি সযত্নে রীতিতার দু চোখের পানি মুছে দিয়ে তার দু গাল ধরে ভেজা ও কোমল কণ্ঠে বলল, আমি ঠিকই বলছি দিদি, আমাদের দুজনের ভালোর জন্যই বলেছি ছিলাম আমি, কিন্তু এবার আর আটকাবো না। দহন যন্ত্রণায় নিঃশেষ হয়ে গেলেও না, কারণ বিচ্ছেদের পর তোমার আমার যে মধুর মিলন ঘটবে, সেই অবিস্মরণীয় সুখের মুহূর্ত পৃথিবীর কোনো সম্পদেই ক্রয় করা যাবে না। আমি তোমার জন্য সেই মাহেন্দ্রক্ষণের মুহূর্তটির অপেক্ষায় থাকবো রিদি। বলে রীতিতাকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরল আরিয়ান। রীতিতা তার বুকের সাথে মিশে হাউমাউ করে কেঁদে চলেছে। আরিয়ানের চোখ থেকে নিঃশব্দে অসংখ্য অগণিত অনর্গল অশ্রু ঝরে পড়েছে। দুটি ব্যথিত তীব্র যন্ত্রণাময় হৃদয় আগুনের লেলিহার শিখার মতো প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছে। এই কষ্ট যদি বাইরে বের করে দুনিয়াকে দেখানো যেত। অপরদিকে আদনান আর রোহিতও চুপচাপ থাকার মানুষ নয়, তারা আবারও কোনো একটা টপিক নিয়ে ঝগড়া করতে ব্যস্ত। তাদের প্রেম করার থেকে ঝগড়াটাই বেশি হয়, কিন্তু দিন শেষে আবার একে অপরের সাথে কথা না বলে থাকতে পারে না। একসময় আদনান ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, এত ঝগড়াটে লাইফ পার্টনার নিয়ে আমি জীবন কাটাবো কিভাবে? আমাকে তো অকালে মেন্টাল হসপিটালে ভর্তি হতে হবে। রুহি রেগে লাল হয়ে উত্তেজিত কণ্ঠে বলল, কি? আমি ঝগড়ুটে? তুমি ঝগড়ুটে, তোমার 14 গোষ্ঠী ঝগড়ুটে। রুহির সম্বোধন এই দুদিনে আপনি থেকে তুমিতে নেমে এসেছে। ড্রাইভিং করতে করতে আদনান আর চোখে রুহির চোখের দিকে তাকিয়ে বলল, 14 গোষ্ঠীর মধ্যে কিন্তু অতি দ্রুত তুমিও এসে যাবে আরোহী। হ্যাঁ সেটা ঠিক, তবে এখনো তো আসিনি। আর আমার সাথে বেশি ঘাট তাড়ামো করলে না, জীবনেও আসবো না। আমাকে তুমি পেতনি বলো না, একদিন দেখবে অন্য কোনো ভূতের ঘাড় ধরে তার গলায় ঝুলে যাবো আমি। আদনান অতি দ্রুত গাড়ির ব্রেক কষে গাড়ি থামিয়ে স্থির দৃষ্টিতে রুহির দিকে তাকিয়ে রইল। রুহি ভেবাচাকা খেয়ে তাকিয়ে রইল আদনানের দিকে। আদনানের স্থির ও শান্ত দৃষ্টিতে সুস্পষ্ট রাগ দেখতে পাচ্ছে। রুহি শুষ্ক একটা ঢোক গেলে বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আদনান রাগান্বিত কণ্ঠে বলল, কি বললে একটু আগে তুমি? রুহি মনে করার চেষ্টা করে বলল, একটু আগে তো কত কথাই বললাম, তুমি কোন কথাটা শুনতে চাচ্ছ? আদনান রাগে স্টিয়ারিংয়ের ওপর ঘুষি মেরে বলল। রুহি ভয়ে কেঁপে উঠল। তার হঠাৎ মনে পড়ে গেল আদনান তার কোনো কথাটার জন্য রেগে গেছে। তাই সে কাচুমাচু ভঙ্গিতে মুখটা করুণ করে আদনানের হাত ধরে মিষ্টি কণ্ঠে বলল, সরি। সরিতে কোনো কাজ হবে না, আর সরি বলারও কোনো প্রয়োজন নেই। আমাকে তো তোমার ভালো লাগে না। যাও অন্য কোনো ভূতের ঘাড় ধরে তার গলায় ঝুলে পড়ো গিয়ে। রুহি আদনানের হাতটা আরো শক্ত করে ধরে বলল, আচ্ছা সরি তো, আর কখনো বলবো না এমন কথা। আমি শুধু তোমাকেই ভালোবাসি, অন্য কারো কথা আমি ঘুণাক্ষরেও ভাবতে পারি না। প্লিজ এবারের মতো মাফ করে দাও। আদনানের রাগ তবুও কমল না। নিজের ভালোবাসার মানুষকে সে অন্য কারোর সাথে একটুখানিও শেয়ার করতে পারে না, সেসব কথা শুনতেও পারে না। রুহি এবার এক অভাবনীয় কাজ করে বসলো। আদনানের গালে একটা কিস করে বসলো, তারপর গুটিসুটি মেরে অন্য পাশে গিয়ে মুখ ঢেকে বসে রইল। আদনান ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল, কিন্তু যখন বুঝতে পারল রুহি তার সাথে কি করেছে, তখন তার শরীরের রন্ধ্রে রন্ধ্রে এক অসাধারণ অনুভূতি বয়ে গেল। তার রাগ মুহূর্তেই উধাও হয়ে গেল। সে রুহির হাতগুলো ছাড়িয়ে নিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে তার গালে একটা কিস করে বসলো। রুহি লজ্জায় লাল হয়ে গেল একদম। আদনান শান্ত কণ্ঠে বলল, তোমার অপরাধ ক্ষমা করা কেন হুড়পুরি? কিছুক্ষণ পরে আদনান তাকে ছেড়ে দিয়ে পুনরায় ড্রাইভিং করতে লাগলো। রুহি নিজেকে স্বাভাবিক করে বলল, সেদিন তুমি কি কথা বলেছিলে আদনান? দূরে চলে গিয়েও আবার ফিরে আসবে মানে? আদনান সোজাসাপটাভাবে উত্তর দিল, আমরা 2 দিনের মধ্যেই কানাডা ব্যাক করছি। আমরা মানে আমি, মাম্মা, ড্যাড আর রিদিতা। আরিয়ান ভাইয়া রিদিতার যাওয়ার ব্যাপারটা ফাইনাল করে দিয়েছে। এটা আমি মাম্মা ড্যাডকেও বলে রেখেছি। তারা অতি দ্রুত শায়লা আন্টি এবং রেজা আঙ্কেলকেও ব্যাপারটা বলে দেবে। রুহির হঠাৎ করে বুকটা কেঁপে উঠল। সে আদনানের হাত জড়িয়ে ধরে বলল, আমার ছেড়ে প্লিজ দূরে চলে যেও না, আমার ভীষণ কষ্ট হবে। আদনান রুহির দিকে তাকিয়ে তাকে এক হাতে জড়িয়ে ধরে শান্ত ও কোমল কণ্ঠে বলল, আমি যখন তোমাকে কথা দিয়েছি আবার তোমার কাছে ফিরে আসব, তার মানে ফিরে আসবই। শুধুমাত্র কয়েকটা বছরের অপেক্ষা। এই বিরহের যন্ত্রণা যদি সহ্য করতে পারো, তবে তোমার ভালোবাসা সার্থক।
বিচ্ছেদের কষ্ট সহ্য করে ভালোবাসার অগ্নি পরীক্ষা দাও। সেই পর্যন্ত তুমি যদি আমাকে একইভাবে ভালোবাসো, তবে সেটাই আমার প্রতি তোমার প্রকৃত ভালোবাসা। আমার ক্ষেত্রেও ঠিক সেই রকম। আমি ওই কয়েকটা বছর দেখতে চাই তোমার প্রতি আমার ভালোবাসার তীব্রতা কতটুকু। তারপর কোনো একদিন সকল বাধা অতিক্রম করে আবার তোমার বুকে ফিরে আসবো আমি। সেই দিনটার দিকে চেয়ে অপেক্ষা করবে তো আমার জন্য? রুহি অশ্রুসিক্ত চোখে আদনানের দিকে তাকিয়ে রইল। গাল দুটো ভিজে গেছে চোখের পানিতে। তার বুকে এই মুহূর্তে অসহনীয় যন্ত্রণা হচ্ছে। আদনানের বুকের ভেতরেও চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে। চোখগুলো লাল হয়ে আছে। অতি সন্তর্পণে 2 ফোঁটা অশ্রু ঝরে পড়ল গাল বেয়ে। রুহি সেদিকে অপলক তাকিয়ে থেকে আদনানকে শক্ত করে জড়িয়ে ধরে তার হাতে হাত রেখে ভেজা কণ্ঠে বলল, আমি ওয়েট করবো আদনান, তোমার জন্য আমি জনম জনম ধরেও অপেক্ষা করতে রাজি আছি। তবুও আমার তোমাকেই চাই। আদনানও রুহিকে শক্ত করে জড়িয়ে ধরে রইল। নিস্তব্ধতার মাঝেও তাদের হৃদস্পন্দন সেই মুহূর্তটাকে আরও বেদনাবিধুর করে তুলেছে। সারাদিন লং ড্রাইভে থাকার পর সন্ধ্যার সময় সবাই ঢাকার একটা নামিদামি রেস্টুরেন্টে এসে উপস্থিত হয়েছে। আরিয়ান, রিদিতা, আদনান, রুহি প্রত্যেকের মনে তীব্র বিষণ্ণতা থাকলেও বাইরে নিজেদের যথাসম্ভব হাসি খুশি দেখাচ্ছে। কাকতালীয়ভাবে সেখানে রাইসা আর তার বন্ধুরা উপস্থিত ছিল, কিন্তু তারা 2 দল 2 পাশে বসাতে কেউ কাউকে দেখতে পায়নি। সেখানে সবাই অনেক মজা মাস্তি করতে লাগলো। হঠাৎই রাইসার একটা ফোন কল আসাতে সে বাইরে বেরিয়ে গেল কথা বলার জন্য। ফেরার সময় আরিয়ান তার বন্ধু বান্ধবদের দেখতে পেল। আরিয়ানকে অন্য একটা মেয়ের হাত ধরে ক্লোজ হয়ে বসে থাকতে দেখে সে আর সামলাতে পারল না নিজেকে। সোজা ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। রিদিতা, আদনান আর রুহি তাকে চিনতে না পারলেও আরিয়ান আর তার বন্ধু বান্ধবরা ঠিকই চিনে ফেলল তাকে। ওদের মনে মনে প্রচণ্ড রাগ জেগে উঠল, কিন্তু মুখে কেউ সেটা প্রকাশ করলো না। আদনান অবাক হয়ে রাইসাকে উদ্দেশ্য করে বলল, এক্সকিউজ মি মিস, কিছু বলবেন? রাইসা আদনানের কথার কোনো উত্তর না দিয়ে হঠাৎ আরিয়ানকে হাত ধরে দাঁড় করিয়ে জড়িয়ে ধরল। আচমকা এমন পরিস্থিতিতে আরিয়ান সহ প্রত্যেকেই হতভম্ব হয়ে গেল। আরিয়ান রাগে চোয়াল শক্ত করে রাইসাকে নিজের থেকে আলাদা করে সর্বশক্তি দিয়ে তার গালে একটি চড় বসিয়ে দিল। রাইসা জ্বলন্ত চোখে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। সে গর্জে উঠে বলতে লাগলো, হাউ ডিয়ার ইউ, তুমি আমার গায়ে হাত তুললে আরিয়ান? তুমি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? একবার তো তার প্রমাণ পেয়েছো, আবারও দেখতে চাও নাকি? আরিয়ান কিছু বলা বা করার আগে ঈশিতা এবার না পেরে উঠে দাঁড়িয়ে ঠাস করে রাইসার গালে চড় বসিয়ে দিল। রাইসা বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকলো তার দিকে, আর ঈশিতার চোখ থেকে যেন আগুন ঝরছে। এরপর আরিয়ান রাইসার দিকে আঙুল তাক করে তীব্র শক্ত কণ্ঠে রাগান্বিতভাবে বলতে লাগলো, আমাকে আমার পরিণতির জন্য তোমাকে সাবধান করতে হবে না রাইসা। তুমি বরং তোমার পরিণতির জন্য এখন থেকে সাবধান হয়ে যাও। একবার ক্ষমা করেছি বলে যে বারবার ক্ষমা করব এমনটা ভুলেও ভেবো না। তুমি শুধু আমার কোমল আর অসহায় রূপটা দেখেছিলে, কিন্তু আমার ভয়ঙ্কর রূপটা কখনো দেখোনি। বেশি বাড়াবাড়ি করলে সেটাও অতি শীঘ্রই দেখিয়ে দিব। আর তোমার লজ্জা করে না অতীতে এত জঘন্য একটা কাজ করেও এত উঁচু গলায় কথা বলার? অবশ্য তোমার লজ্জা থাকবেই বা কী করে? তোমার মতো উগ্র মস্তিষ্কের বেপরোয়া স্বার্থপর একটা মেয়ের লজ্জা না থাকাই স্বাভাবিক। নিজের স্বার্থে আঘাত লাগলে তোমার মতো মেয়ে সব কিছু করতে পারে, নিচু থেকে অতি নিচুতে নামতে পারো। তোমার মতো মেয়েকে আমি মানুষ হিসেবে গোনায়ও ধরি না। আমার সাথে তুমি যে জঘন্য অন্যায় করেছিলে এজন্য আমার উচিত তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া। সেটা অনেক আগেই আমার পরিবারের করা উচিত ছিল, কিন্তু সৌভাগ্যবশত তুমি দেশ ছেড়ে পালিয়েছিলে বলে সেটা আর সম্ভব হয়নি। এখনও চাইলে আমি তোমার জঘন্য পরিণতি করতে পারি, কিন্তু লাস্ট চান্স, আই সে লাস্ট চান্স অফ ইয়ার। এই তুমি আমাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিলে, আর তোমার ওই প্রীতম আমাকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল। টানা 6টা মাস আমি জীবন্ত লাশ হয়ে থেকেছি। আমার বেঁচে থাকার পুরো সম্ভাবনা ক্ষীণ হয়ে গিয়েছিল। ওই প্রীতমও তোমার মতো বহু আগে দেশ ছেড়ে পালিয়েছে। হাতের কাছে পেলে ওকে আমি কেটে টুকরো টুকরো করতাম। আর এখন আমি আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। তখন আবার এসেছো আমার সাজানো গোছানো জীবনটা ধ্বংস করতে, কিন্তু সেটা আর হবে না। আমি হতে দিব না। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমাকে। এবার উল্টাপাল্টা কিছু করলে একদম জীবন্ত মেরে ফেলবো।
রাইসা কটমট চোখে একবার হৃদিতার দিকে তাকিয়ে বলল, তুমি যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছো তাকে তোমার জীবন থেকে কেড়ে নিব আমি, তখন দেখি তুমি কিভাবে বাঁচতে পারো। রাইসা কথাটা শেষ করার সাথে সাথে আরিয়ান আবারও ওর আরেক গালে কষে ঠাস করে থাপ্পড় মারল। ওর গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে ভয়ঙ্কর হিংস্র কণ্ঠে বলল, খবরদার, আমার রিদির দিকে চোখ তুলে তাকালে ওই চোখ আমি তুলে নিব। আমার রিদির গায়ে হাত দিতে গেলে ওই হাত আমি কেটে টুকরো টুকরো করে ফেলব। আমার রিদির যদি বিন্দু পরিমাণ ক্ষতি করার চেষ্টা করেছিস তুই, তাহলে তোর মরণ হবে আমার হাতে। কথাটা মনে রাখিস। বলে আরিয়ান সবাইকে নিয়ে মুহূর্তের মধ্যেই রেস্টুরেন্ট ছেড়ে চলে গেল। রিদিতা, আদনান, রুহি তাদের কারো আর বুঝতে বাকি রইল না যে এই মেয়েটাই আরিয়ানের জীবন ধ্বংসকারী অন্যতম কালপ্রিট। যাওয়ার আগে রিদিতা ও আদনান একবার ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে রাইসাকে দেখে নিল। শান্তরা প্রত্যেকে একবার ঘৃণা ও রাগান্বিত দৃষ্টিতে ওকে দেখে নিল। আর রাইসা সেখানে পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো। ওর বন্ধুরা সবাই কিছু না বুঝতে পেরে হতভম্ব হয়ে সেদিকেই তাকিয়ে রইল। এদিকে গাড়িতে উঠে আরিয়ানকে নিজের একটা প্রয়োজনের কথা বলে পুনরায় সেই রেস্টুরেন্টে ঢুকে গেল রিদিতা। রাইসা এখনও সেখানে তার দলবল নিয়ে বসে আছে, কিন্তু তাকে বেশ বিধ্বস্ত দেখাচ্ছে। ওর বন্ধুরা ওকে অনেক কিছু জিজ্ঞাসা করেছে, কিন্তু সে কোনো কিছুর উত্তর দিচ্ছে না। রিদিতা সেখানে গিয়ে সবার সামনে রাইসাকে টানতে টানতে রেস্টুরেন্টের একপাশে এনে দাঁড় করালো। রাইসা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলো। কিছু বুঝে ওঠার আগেই তার গালে রিদিতার হাতের পরপর 4টে তীব্র থাপ্পড় পড়ল। গালে হাত দিয়ে সে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল রিদিতার দিকে। রিদিতা ওর কাঁধ শক্ত করে চেপে ধরে চোখ মুখ শক্ত করে বেশ শান্ত অথচ হিংস্র কণ্ঠে বলতে লাগলো, আমার আরিয়ানের সাথে অতীতে যে এমন জঘন্য কাজটা করেছিল, তাকে এক নজর নিজের চোখের সামনে দেখার জন্য অনেক অপেক্ষা করেছিলাম আমি। ভেবেছিলাম নিজের হাতে তাকে শাস্তি দিব, কিন্তু আজকে মেঘ না চাইতেই বৃষ্টি হয়ে গেলাম। তুমি নিজেই আমার কাছে ধরা দিলে। এরপর রাইসার হাত দুটো শক্ত করে খামচে ধরে একই ভঙ্গিতে বলল, আমার আরিয়ানকে যে পরিমাণ কষ্ট তুমি আর তোমার ওই প্রীতম দিয়েছিলে, তার থেকে 1000 গুণ বেশি কষ্ট পাওয়ার জন্য তোমরা তৈরি হয়ে যাও। অনেক ভালো সময় পার করে ফেলেছো দুজনে, এবার থেকে খারাপ সময় শুরু হবে তোমাদের। তোমাকে তো পেয়ে গেছি, এবার আর একজনকে পাওয়ার অপেক্ষা। তোমার ওই প্রীতম, তোমাদের আমি এমন হাল করব যে তোমরা আমার কাছে মরণ ভিক্ষা চাইবে। আমাকে তুমি আরিয়ানের জীবন থেকে আলাদা করবে, তাই না? তার আগে নিজের ভয়ঙ্কর পরিণতি দেখার জন্য তৈরি হয়ে যাও। এমন অবস্থা তোমার করব যে নিজের পরিণতি দেখে নিজেই আটকে উঠবে। আর একবার আরিয়ানের দিকে নজর দেওয়ার আগেই তোমার জীবন নিঃশেষ করে দিব আমি। মাইন্ড ইট। হিংস্র ব্রাগিনীর ন্যায় রাইসার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে কথাগুলো বলে রাইসাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল রিদিতা। এত উগ্র মেজাজের বেপরোয়া আর ভয়ঙ্কর রাইসা আজকে রিদিতার সামনে একটা কথা বলারও সাহস পেল না। রিদিতার অগ্নিদৃষ্টি মাখা চাহনি লেলিহান অগ্নিশিখার মতো তীব্র তেজে রাইসা যেন একদম ভস্ম হয়ে গিয়েছিল। রিদিতা চলে যাওয়ার অনেকক্ষণ পরও রাইসা সেদিকে দাঁড়িয়েছিল। তার বন্ধুরা এলে তারা আর রাইসাকে কিছু জিজ্ঞেস না করে একে অপরের সাথে এটা নিয়ে কথা বলছিল, কারণ তারা জানে রাইসা তাদের প্রশ্নের কোনো উত্তর দেবে না। হঠাৎ রাইসা প্রচণ্ড জোরে একটা চিৎকার করে বসলো। সে উন্মাদুর মতো হয়ে গেছে। তার বন্ধুরা এবং আশেপাশের মানুষ তাকে দেখে অবাক হয়ে গেল। বাসায় ফিরে রাইসা পাগলের মতো ব্যবহার করছে। পুরো বাড়ির জিনিসপত্র এদিক ওদিক ছুঁড়ে ফেলে দিচ্ছে। রুমের জিনিসপত্র পুরো ভেঙে চুরমার করে দিচ্ছে আর পাগলের মতো চিৎকার করছে। ওর বাবা মা সবাই লন্ডনে চলে গেছে। ও দেশে এসেছে 1 সপ্তাহ হবে, তাই বাড়িতে আপাতত কয়েকজন সার্ভেন্ট ছাড়া আর কেউ নেই। রাইসার এরকম রুদ্র আর ভয়ঙ্কর রূপ দেখে সবাই আপাতত বাড়ি ছেড়ে পালিয়েছে। একসময় রাইসা ক্লান্ত হয়ে ফোনটা পাগলের মতো খুঁজতে লাগলো। কয়েকবার রিং হওয়ার পরেই অপর পাশের মানুষটা ফোন ধরল। ফোন ধরার সাথে সাথে রাইসা অশ্রাব্য ভাষায় কয়েকটি গালি দিল। অপর পারের মানুষটা কিছুটা দমে গেল রাইসার এমন আচরণে। প্রীতম হতভম্ব হয়ে জিজ্ঞাসা করল, তুই হঠাৎ এমন করছিস কেন রাইসা? রাইসার আগে কটমট করতে করতে উগ্র কণ্ঠে চিৎকার করে বলল, তোকে সামনে পেলে আমি কাঁচা চিবিয়ে খাবো কুত্তার বাচ্চা। তোর কত বড় সাহস, তুই আরিয়ানের সাথে ওইসব করেছিলি? ওকে নাকি তুই মেরে ফেলতে চেয়েছিলি? তোর জন্য ও নাকি 6 মাস অসুস্থ হয়েছিল। প্রীতম আর কিছু বলার সাহস পেল না। রাইসা সবটা জেনে যাবে সেটা সে কখনো ভাবতেই পারেনি। এখন কি বলে বোঝাবে রাইসাকে? কে বলেছে এসব তোকে? সব মিথ্যে কথা। একদম আমাকে ভুল বোঝানোর চেষ্টা করবি না প্রীতম, ফল ভালো হবে না।
আমি সব জেনে শুনেই তোকে প্রশ্ন করেছি। তোর মুখ থেকে এবার সত্যিটা শুনতে চাই। সত্যিটা বল আমাকে। আমার কথাটা শোন রাইসা। আর একটা উল্টো পাল্টা কথা বলবি তো তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। তোকে শুধু একবার সামনে পাই, দেখিস তোর কি অবস্থা করি। বলে রাইসা ফোন কেটে দিয়ে দুহাত মাথায় চেপে ধরে বিছানায় বসে পড়ল। সে ভেবেছিল তার দেওয়া অপমানের পর আরিয়ান শাস্তি পাবে, রাইসাকে রিজেক্ট করে অপমান করার কষ্টটা হাড়ে হাড়ে বুঝতে পারবে। সে যে বেশি করে ফেলেছে এটাও সে বুঝতে পেরেছিল। তাই 6 মাস পর আবার দেশে ফিরে এসেছিল আরিয়ানকে পাওয়ার জন্য। কিন্তু আরিয়ানের সাথে প্রীতম যে এমন জঘন্য কাজ করেছে সেটা সে ঘুণাক্ষরও টের পায়নি। আবার এখন তো আরিয়ানের জীবনে একটা অন্য মেয়ে চলে এসেছে, যেটা সে কোনোভাবেই সহ্য করতে পারবে না। যেভাবেই হোক ওই মেয়েকে আরিয়ানের জীবন থেকে আলাদা করতে হবে। কিন্তু আরিয়ান তো তাকে কখনো ভালোই বাসেনি। সে তো এখন রিদিতাকে ভালোবাসে, সেই ছোট্টবেলা থেকে নাকি ভালোবাসে। রিদিতার জন্য আরিয়ান তার গায়ে পর্যন্ত হাত তুলল এবং কড়া হুমকিও দিল। রিদিতাও সবার সামনে তাকে থাপ্পড় মেরে অপমান করে হুঁশিয়ারি দিয়ে গেল। তবুও রিদিতাকে আরিয়ানের জীবন থেকে সরিয়ে দিয়ে আরিয়ানকে তার চাই। এসব ভাবতে ভাবতেই প্রীতমকে আবার ফোন দিল সে। একবার রিং হওয়ার পরে ফোনটা রিসিভ হলো। রাইসা হাঁপাতে হাঁপাতে বলল, আমার একটা কাজ করে দিলে তোর অপরাধ আমি ক্ষমা করে দিতে পারি। কি কাজ বল, আমি সব করতে রাজি তোর জন্য। রিধিতা, মেয়েটাকে আরিয়ানের জীবন থেকে সরাতে হবে। এর জন্য সব রকমের সাহায্য তুই আমাকে করবি। প্রীতম বেশ বিরক্ত হলো। আরিয়ানের ক্ষতি তো সে এমনিতেই করত, কিন্তু রাইসা আবার আরিয়ানের জীবনে ফিরে যেতে চাওয়ায় তার ভীষণ রাগ হচ্ছে রাইসার ওপরে। রাইসাকে ভালোবেসে প্রীতম ওর হাতে মার খেয়ে সবার সামনে অপমানিত হয়েছিল। এই জন্য আরিয়ানের ওপরে ক্ষোভের বশে হামলা করে তাকে মেরে ফেলতেও চেয়েছিল। আর এখনও কিনা রাইসার ওকে বাদ দিয়ে আরিয়ানকে চায়। মাঝে মধ্যে প্রীতমের মন চায় রাইসাকেও গলা টিপে মেরে ফেলতে। প্রীতম রাগে কটমট করলেও রাইসাকে হাসি মুখেই বলল, দেখ রাইসা, আরিয়ানের সাথে আমি অনেক বড় অন্যায় করেছি, সেটা আমি বুঝতে পেরেছি। সবটাই করেছি রাগ জেদের বসে আর তোকে পাওয়ার জন্য। এখন আরিয়ান আরেকটা মেয়েকে নিয়ে সুখে আছে, ওদের অনিষ্ট করার কি দরকার? তার চেয়ে বরং তুই আর আমি। বাকি কথা আর শেষ করতে পারল না প্রীতম। তার আগে রাইসা দাঁতে দাঁত চেপে চিৎকার করে একটা অশ্লীল গালি দিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, আর একটাও ফালতু কথা বলবি তো তোকে কেটে টুকরো টুকরো করে চিবিয়ে খেয়ে ফেলবো আমি। যেটা বলছি সেটা করবি কি না বল। প্রীতমের এই মুহূর্তে রাইসাকে গুলি করে মেরে ফেলতে মন চাচ্ছে। উগ্র কথাগুলো গলায় এসে আটকে যেতেই ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আমি তোর কোনো কাজে আর নেই, তোর যা খুশি তুই তাই কর। তোর করা অপমানের কথা এখনও আমি ভুলিনি রাইসা, সেসবের শোধ নিতে আমাকে এখন আর বাধ্য করিস না তুই। এই কথা শুনে রাইসা কিছুটা নরম হয়ে বলল, আচ্ছা সরি, আমাকে মাফ করে দে প্রীতম। দোস্ত, তুই তো আমার সবচেয়ে ভালো বন্ধু ছিলি, তাই না? ইভেন তুই তো আমাকে ভালোবাসতি আর এখনো বাসিস। তাহলে আমার সুখের জন্য তুই এতটুকু করতে পারবি না? প্রীতম মনে মনে বলল, তোকে পাওয়ার জন্য নিজে খুনি হতে যাচ্ছিলাম, আর একটা ছেলের জীবন শেষ করে দিতে যাচ্ছিলাম। এখন সেই আমাকে রেখেই আরিয়ানের সাথে তোর সুখ চাই? করাচ্ছি তোকে সুখ। কিন্তু মুখে একদম জ্ঞানী ব্যক্তিদের মতো ভঙ্গিমা করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, শোন রাইসা, জোর করে কাউকে কখনো পাওয়া যায় না। একবার তো তুই চেষ্টা করেছিলি আরিয়ানকে পাওয়ার, কিন্তু শত চেষ্টা করেও তো তুই ওর মন পাসনি, উল্টোর কত বড় ক্ষতি করেছিলি তুই। হ্যাঁ, আমিও রাগ আর জেদের বসে ক্ষতি করেছিলাম, স্বীকার করি। আর এত কিছুর পরেও তুই এখনও বিশ্বাস করিস যে আরিয়ান তোকে ওর মনে জায়গা দিবে? আর তাছাড়া ওর ভালোবাসার মানুষ ওর জীবনে এসে গেছে, এখন হাজার চেষ্টা করলেও ও কখনোই তোর হবে না। প্রীতম, আমার কথাটা শোন। রিধিতাকে আরিয়ানের জীবন থেকে সরাতে আমাকে সাহায্য করলে তুই আমার কাছে যা চাইবি তাই পাবি, প্রমিস। প্রীতম ফোনের ওপাশ থেকে নিস্তুপে শয়তানি হাসি হেসে বলল, সত্যি বলছিস রাইসা? যা চাইবো তাই দিবি? হ্যাঁ হ্যাঁ, তাই দিব, পাক্কা প্রমিস। তাহলে তো তোর কথা রাখতেই হয়। ওকে ডান, তোকে আমি তোর কাজে হেল্প করব, বিনিময়ে তোর প্রমিস তোকে রাখতে হবে। ওকে ডান। আমেরিকা থেকে বিডিতে ব্যাক করবি কবে? আগামী পরশু। আই উইল এগারলি ওয়েটিং ফর ইউ। মামনি, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। তুমি প্লিজ বোঝাও তোমার ছেলেকে। ও মামনি। মিসেস শাইলাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিল রিদিতা। মিসেস শাইলার চোখেও পানি। তিনি কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা আরিয়ানের দিকে তাকালেন।
দেখতে পেলেন আরিয়ান নির্বিকার ভঙ্গিতে সোফায় বসে ফোন চালাচ্ছে। যেন বিচ্ছেদ, ব্যথা, হৃদিতার কান্না কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারছে না। মিসেস শায়লা চোখের পানি মুছে হৃদিতার গাল দুটো আলতোভাবে চেপে ধরে স্নেহমাখা কণ্ঠে বললেন, আরিয়ান, তোর ভালোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছি রে মা। আমরাও সেটা মেনে নিয়েছি। মাত্র তো কয়েকটি বছর, এরপর তো আবার তোরা এক হয়ে যাবি। তোদের এনগেজমেন্ট হয়ে গেছে, বিয়ে ফিক্সড হয়ে আছে, তাহলে তোর ভয় কিসের পাগলি? হৃদিতা তবুও কান্না করে যাচ্ছে। ডক্টর রেজা চৌধুরী এগিয়ে এসে হৃদিতাকে বুকের সাথে চেপে ধরে কান্নায় ভেঙে পড়লেন। এতগুলো বছর পরে একমাত্র মেয়েটাকে ফিরে পেয়ে আবারও কিছু বছরের জন্য হারিয়ে ফেললেন। একজন বাবার কাছে এর চেয়ে কষ্টের আর কি হতে পারে। হৃদিতাও বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছে। রেজা চৌধুরী চশমা খুলে চোখ মুছে নিয়ে হৃদিতার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কাঁদিস না রে মা, তুই কাঁদলে আমার ভীষণ কষ্ট হয়। আর তুই তো একেবারের জন্য কানাডা চলে যাচ্ছিস না, কিছু বছর পরে আবার তুই আমাদের মাঝে ফিরে আসবি। সেই ফিরে আসা হবে আজীবনের জন্যেই ফিরে আসা। তখন কেউ আর তোকে আমাদের থেকে দূরে নিয়ে যেতে পারবে না। কিছু পেতে হলে কিছু ছেড়ে দিতে হয়, এটাই দুনিয়ার নিয়ম। হৃদিতা কাঁদতে কাঁদতে বলল, আমি পারবো না তোমাদের ছাড়া থাকতে, আরিয়ানকে ছাড়া থাকতে। বলে সে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান ততক্ষণে ড্রয়িং রুমের দরজার কিনারে গিয়ে উল্টো দিকে ফিরে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। হৃদিতা তার দিকে এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রেখে ভেজা কণ্ঠে বলল, তুমি আমাকে দূরে ঠেলে দিয়ে ভালো থাকতে পারবে আরিয়ান? তোমার কি একটু কষ্ট হবে না? আরিয়ান হৃদয়ের অসহ্য ব্যথাগুলো অতি নির্মমভাবে লুকিয়ে রেখে হৃদিতার পানে তাকালো। তার চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে ফুলে আছে। দেখে মনে হচ্ছে সারা রাত না ঘুমিয়ে প্রচুর কান্না করেছে। হৃদিতা আরিয়ানের দিকে ব্যথাতুর দৃষ্টিতে তাকিয়ে রইল। আরিয়ান হৃদিতার গাল দুটো আলতো হাতে জড়িয়ে ধরে ভাঙা কণ্ঠে বলল, আমাদের এই বিচ্ছেদ সাময়িক সময় দিদি। এই বিচ্ছেদ আমাদের ভালোবাসার অগ্নি পরীক্ষা। এই বিচ্ছেদ যদি আমাদের ভালোবাসার পরিধি বৃদ্ধি করে, তাহলে আবারও প্রমাণ হবে আমাদের ভালোবাসা কতটা খাঁটি, কতটা পবিত্র। অপেক্ষা নামক বিষাক্ত কষ্টমাখা অনুভূতির পরে যে পবিত্র মিলন হবে, সেটার তুলনা পৃথিবীর কোনো কিছুর বিনিময়েই পাওয়া যাবে না। আমাদের আবার দেখা হবে কোনো এক বৃষ্টি স্নাত বিকেলবেলা অথবা শরতের স্নিগ্ধ সকালে। তখন আমি তোমাকে চিরদিনের মতো আপন করে নিব। আজীবনের জন্যে হৃদয়ের গহীন মণিকোঠায় ভীষণ যত্নে আগলে নিব। সেই মধুর দিনটির জন্যে তুমি আমার অপেক্ষা করবে না হৃদি? হৃদিতা কাঁদতে কাঁদতে আরিয়ানের বুকে জায়গা করে নিল। অস্পষ্ট কণ্ঠে বলতে লাগলো, পারবো আরিয়ান, আমি পারবো। তোমার জন্য শুধু এই কয়েকটা বছর কেন, হাজার জন্ম অপেক্ষা করতে রাজি আছি আমি। কিন্তু আমার প্রতি তোমার ভালোবাসা যেন একই থাকে। আরিয়ান হৃদিতাকে জড়িয়ে ধরে নেশাক্ত কণ্ঠে বলে উঠল, তোমার প্রতি আমার ভালোবাসা কোনোদিন কমবে না, বরং সময়ের সাথে পাল্লা দিয়ে দিয়ে সেটা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে। প্রচণ্ড ভালোবাসি তোমায় হৃদি, নিঃস্বার্থ আর সীমাহীন ভালোবাসি। হৃদিতা আবেগী কণ্ঠে বলে উঠল, আমিও তোমাকে ভীষণ ভালোবাসি আরিয়ান, নিজের থেকেও হাজার গুণ বেশি, যার কোনো সীমা পরিসীমা নেই। অপরদিকে আদনান, মিসেস আনিকা রায়হান এবং রায়হান শাহরিয়ার লাগেজ সমেত সিঁড়ি দিয়ে নিচে নামছেন। আজ সন্ধ্যা 7টায় তাদের এবং হৃদিতার কানাডার ফ্লাইট। রুহি বিধ্বস্ত অবস্থায় দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবলোকন করছে। তার রাগ, অভিমান, কষ্ট সবগুলো একই সাথে অনুভূত হচ্ছে। আদনানের সাথে স্বল্প দিনের পরিচয়ে মানুষটা তাকে যে জনম জনম পরিচয়ের অনুভূতি দিয়ে যাবে, সে কখনো কল্পনাও করতে পারেনি। এখন তাকে এই ভালোবাসার সাগরে ছুঁড়ে ফেলে দিয়ে নিজে একা বহুদূর চলে যাচ্ছে। বিষয়গুলো ভাবতেই রুহির বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। বারবার মন তাকে বলছে, আদনানকে আটকা রুহি, ওকে নিজের থেকে এতটা দূরে যেতে দিস না। অবশেষে মনের কাছে হেরে গিয়ে রুহি দৌড়ে আদনানের কাছে ছুটে যায়। সবার সামনে তাকে জড়িয়ে ধরতে নিলেই আদনান তাকে নিয়ে ছাদে চলে যায়। সবার চোখের আড়াল হতেই রুহি আদনানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে তার হিচকি উঠে যায়। আমায় ছেড়ে প্লিজ দূরে যেও না আদনান, আমি পারবো না তোমায় ছাড়া থাকতে। কষ্টে এক্ষুনি আমার বুক ফেটে যাচ্ছে। এতগুলো বছর আমি সেই যন্ত্রণা নিয়ে একা কি করে থাকবো বলো? আদনান রুহিকে উঠিয়ে নিয়ে সযত্নে তার চোখের পানিগুলো মুছিয়ে দিতে দিতে বলল, এভাবে কাঁদে না রুহি, তোমাকে এভাবে কাঁদতে দেখলে আমারও ভীষণ কষ্ট হয়। তোমাকে এই অবস্থায় রেখে আমি কিভাবে কানাডা ফিরে যাব বলো তো? আমাকে হাসি মুখে বিদায় দাও রুহি, আমি তোমাকে প্রমিস করেছি না,
আবার তোমার কাছে ফিরে আসবো, তাহলে কান্না কিসের রুহি? আর তোমাকে আমার কানাডার নাম্বার দিয়ে যাব। তুমি যখনই মন খারাপ করবে তুমি আমাকে কল করবে, কেমন? দেখবে কথা বলতে বলতে তোমার মনটা ভালো হয়ে যাবে। তুমি আর মন খারাপ করার অবকাশই খুঁজে পাবে না। এই বলে আদনান প্রথমবারের মতো রুহির কপালে নিজের ভালোবাসার পরশ গভীরভাবে এঁকে দিল। রুহি শিহরণে কেঁপে উঠল। আদনান এবার নিচ থেকে রুহিকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে বলল। চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুটুকু অতি সন্তর্পণে মুছে নিল সে। অন্ধকার রুমে বিছানার নিচে এক প্রান্তে মেঝেতে বিধ্বস্ত অবস্থায় বসে রয়েছে আরিয়ান। সম্পূর্ণ ঘর এলোমেলো হয়ে আছে। ছেলেদের কান্না করা মানায় না। এই নিয়মকে সম্পূর্ণ ভেঙে রিদিতা চলে যাওয়ার কিছুক্ষণ পরে ঘরবন্দি অবস্থায় চিৎকার করে হাউমাউ করে কেঁদেছে আরিয়ান। পুরো রুমের জিনিসপত্র ভাঙচুর করেছে। মিসেস শায়লা আর রেজা চৌধুরী শতবার ডাকলেও সে দরজা খোলেনি এবং কোনো প্রকার সাড়া দেয়নি। এমনকি রিদিতা চলে যাওয়ার আগ মুহূর্ত সে ঘরের বাইরে বের হয়নি এবং রিদিতার সামনেও যায়নি। রিদিতা কেঁদে কেঁদে অনেকবার দরজায় কড়া নেড়ে নেড়ে তাকে ডেকেছিল, কিন্তু আরিয়ান সাড়া দেয়নি। সেই মুহূর্তে রিদিতাকে দেখলে তার মনের কষ্ট হাজার গুণ বেড়ে যেত। হয়তো তাকে আগের বারের মতো যেতেও দিতে চাইতো না। তাই প্রচণ্ড কষ্ট, যন্ত্রণা এবং হাহাকারে হৃদয়টা কষ্টে ফেটে গেলেও আরিয়ান বুকে পাথর চেপে রেখে দরজা আটকে বসেছিল। আবারও তার নিজেকে নিঃস্ব, অসহায়, প্রাণহীন, নির্জীব এবং প্রচণ্ড একা অনুভূত হচ্ছে। রিদিতার রেখে যাওয়া বার্বি ডলটা, তাকে নিয়ে বহু বছর যাবৎ লেখা চিঠি এবং স্কেচগুলো অতি যত্নে বুকের সাথে আগলে রাখল সে। সেই সাথে আরও নতুন কিছু স্কেচ রিদিতা তাকে উপহার দিয়ে গেছে। সেগুলো আরিয়ানের বিভিন্ন মুহূর্তে, বিভিন্ন ভঙ্গিতে রিদিতার নিজ হাতে আঁকা স্কেচ, যেগুলোতে আরিয়ান কখনো গিটার হাতে গান গাইছে, কখনো বই পড়ছে, তো কখনো রিদিতার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে, আবার কখনো প্রাণখোলা হাসি হাসতে। রিদিতার লেখা চিঠিগুলো নিয়ম করে প্রতিদিন পড়তো আরিয়ান, যার জন্য সবগুলো চিঠি তার একদম মুখস্থ হয়ে গিয়েছে। সেসব চিঠির মধ্যে থেকে কয়েকটা লাইন বারবার তার কানে ভেসে আসছে। আমার প্রাণের চেয়েও প্রিয় আরিয়ান, তোমায় এক জনমে ভালোবাসি শব্দটা বলে আমি তৃপ্তি পাবো না। হয়তো 1000 জনম বললেও আমার হৃদয় অতৃপ্ত রয়ে যাবে। এক জনমে তোমায় ভালোবেসে আমার মন কখনো তৃপ্ত হবে না। হয়তো 1000 জনমেও তোমায় ভালোবাসা শেষ হবে না। আমি যতটা তোমায় ভালোবাসি ঠিক ততটাই যদি প্রকাশ করতে পারতাম তবে আমার জীবন সার্থক হতো। কিন্তু আমি বারবার আমার ভালোবাসার কথা বলে প্রকাশ করে দিয়ে নিজের ভালোবাসা প্রকাশ করতে চাই না। আমি তোমাকে আজীবন নিজের সবটুকু সত্তা দিয়ে ভালোবেসে নিঃশেষ হয়ে যেতে চাই। প্রতিটা নিঃশ্বাসে তোমাকে গভীর থেকে গভীরভাবে অনুভব করে নিজের শেষ নিঃশ্বাসটুকু তোমার বুকে থেকেই ত্যাগ করতে চাই। সেটার মাধ্যমেই আমার সত্যিকারের ভালোবাসা তোমার কাছে প্রমাণ হবে। আল্লাহর কাছে আমি শত কোটি প্রার্থনা করি, তিনি যেন রোজ হাসরে তোমাকে আমার অমর সঙ্গী হিসেবে দান করেন। আমরা দুজন হাতে হাত রেখে সেই অন্তহীন জীবনে অমর চিরসঙ্গী হয়ে থাকব। কেউ কখনো আমাদের আলাদা করতে পারবে না। কথাগুলো শেষ হতেই আরিয়ান দ্রুত চোখ খুলে তাকালো। জিন্সের পকেট থেকে রিদিতার নুপুরটি বের করে সামনে উঁচিয়ে ধরল। ছলছল দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। খুব আলতোভাবে পরম আবেগে সেটাতে চুমু খেলো। তারপর টেবিলে থাকা সোনালি ফ্রেমে বাঁধানো রিদিতার হাস্যোজ্জ্বল ছবিটা বুকের সাথে চেপে ধরে আরিয়ান কাতর অথচ তীব্র আবেগী কণ্ঠে বলতে লাগলো, ভালো করে তোমায় ভালোবাসাই হলো না রিদি। আমার হৃদয়ে জমানো ভালোবাসার মহাসমুদ্রে তোমাকে নিয়ে অবগাহন করা হলো না। তোমাকে নিজের সবটুকু সত্তা উজাড় করে ভালোবাসা হলো না। যতটা ভালোবাসা তোমার প্রতি প্রকাশ করেছিলাম তার চেয়ে 1000 গুণ বেশি তোমায় ভালোবাসি, হয়তো এর থেকেও বেশি, যার কোনো সীমা পরিসীমা নেই। অথচ কি দুর্ভাগ্য আমার তোমার জন্যে অতি যত্নে আগলে রাখা ভালোবাসাগুলো তোমার প্রতি সম্পূর্ণ উজাড় করে দেওয়া হলো না। তোমাকে শুধু এই জনম কেন, 1000 জনম অনন্তকাল ভালোবাসলেও আমার ভালোবাসা এক বিন্দু পরিমাণ নিঃশেষ হবে না। কথা দিচ্ছি তোমায় রিদি, একটাবার তুমি আমার কাছে ফিরে আসো। উপহারস্বরূপ পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা দিয়ে মরিয়ে রেখে আজীবনের জন্যে তোমায় আমার হৃদ মাঝারে অতি যত্নে আগলে রাখব। আমার জীবনের অন্তিম নিঃশ্বাস, অন্তিম মুহূর্ত পর্যন্ত তোমার হাতে হাত রেখে তোমাকে বুকে জড়িয়ে রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। শুধু এই জন্মে না, মৃত্যুর পরবর্তী অনন্তকালের মহাজীবনে অমর চিরসঙ্গী হিসেবে আমার শুধু তোমাকেই চাই।
শুধুমাত্র তোমাকে। এই জীবন কিংবা মৃত্যুর পরবর্তী সেই অন্তহীন অনন্তকালের জীবনে কেউ কখনো আমাদের আলাদা করতে পারবে না। মহান আল্লাহর কাছে আমার জীবনের এটাই প্রথম এবং শেষ চাওয়া। হন্তদন্ত হয়ে ছুটে এসে এলোপাতাড়িভাবে গাড়ি চালাচ্ছে আরিয়ান। এই মুহূর্তে তার মাথা একদমই ঠিক নেই। প্রচণ্ড অস্থির এবং উত্তেজিত দেখাচ্ছে তাকে। তার ফর্সা চেহারা সহ সারা দেহ লালচে বর্ণ ধারণ করেছে। ঘেমে নিয়ে একদম একাকার হয়ে গেছে সে। এই মুহূর্তে তাকে দেখতে একদম বিধ্বস্ত ও উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে। কিছুক্ষণ আগের একটি কথায় তার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। হৃদিতা অ্যাক্সিডেন্ট করেছে, খুব ক্রিটিক্যাল অবস্থা তার। এই মুহূর্তে হসপিটালে নেওয়া হয়েছে তাকে। এই কথাটা শোনার পরে আরিয়ান নিজেকে আর সামলাতে পারেনি। মিসেস সাইলা খান, ডক্টর রেজা চৌধুরী, মিসেস সাদিকা বেগম, রুহি অন্য গাড়িতে পাগলের মতো করে ছুটে আসছে। তাদের বর্তমান গন্তব্য ঢাকা সিটি হসপিটাল। রিদি, রিদি, আমার রিদি কোথায়? আমার রিদি কোথায় ডক্টর? হসপিটালে হন্তদন্ত হয়ে ছুটে এসে সামনে থাকা একজন ডাক্তারকে শক্ত করে ধরে প্রচণ্ড উত্তেজনায় কাঁপতে কাঁপতে কথাটা বলল আরিয়ান। তার পেছনে পেছনে মিসেস সাইলা খান, ডক্টর রেজা চৌধুরী, সাদিকা বেগম ও রুহি এসে উপস্থিত হয়েছে। শান্ত হন মিস্টার আরিয়ান। হৃদিতাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। আমরা তার ট্রিটমেন্ট করছি। দোয়া করুন আল্লাহ যেন তাকে। ডাক্তারের কথা শেষ হওয়ার আগেই আরিয়ান তার অ্যাপ্রনের কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে পাগলের মতো করে বলল, আমার রিদির যেন কিচ্ছু না হয় ডাক্তার। দরকার পড়লে আমার জীবন নিয়ে ওকে আপনি বাঁচান, কিন্তু ওর কিছু হলে আমি আপনাকে ছাড়ব না, আপনাদের কাউকে আমি ছাড়ব না। মিসেস শাইলা ও ডক্টর রেজা চৌধুরী টেনে হিঁচড়ে ডাক্তারের থেকে আরিয়ানকে ছাড়ালেন। তাকে দুজন দুই দিক থেকে শক্ত করে ধরে রাখলেন। তারা অতি কষ্টে নিজেদের কান্না আটকানোর বৃথা চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু অশ্রু তাদের বাঁধ মানছে না। সাদিকা বেগম ও রুহিও কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। ডাক্তার নিজেকে ঠিক করে কয়েক দফা শ্বাস শান্ত কণ্ঠে নিয়ে বললেন, মাথা ঠিক রাখুন মিস্টার আরিয়ান। এটা মোটেও পাগলামি করার সময় নয়। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর বাইরে আমরা কিছুই করতে পারবো না। আপনারা মিস হৃদিতার জন্য বেশি বেশি করে দোয়া করুন। বলে ডাক্তার চলে গেলেন অপারেশন থিয়েটারের দিকে। এদিকে আরিয়ান নিজেকে ছাড়িয়ে নিয়ে হাসপাতালের করিডোরে হাঁটু ভেঙে বসে কান্নায় ভেঙে পড়ল। তার বুক ফাটা আর্তনাদ সবাইকে হতভম্ব করে তুলেছে। মিসেস শাইলা, ডক্টর রেজা চৌধুরী চোখের পানির বন্যা। ঠিক একইভাবে 6 মাস আগে একই হসপিটালের করিডোরে তারা তিনজন তাদের অপর একজন আপন ব্যক্তির জন্য এভাবেই কেঁদেছিল। আরিয়ান কাঁদতে কাঁদতে মোনাজাতের ভঙ্গিতে আল্লাহর উদ্দেশ্যে দোয়া করল, হে পরওয়ারদিগার, হে সর্বশক্তিমান, আমার রীতিকে তুমি সুস্থ করে দাও। দরকার পড়লে তুমি আমার জীবন নিয়ে নাও, তবু তুমি তাকে পুনরায় জীবন দাও। ওকে ছাড়া আমি এমনিতেই মরে যাব। এই তীব্র যন্ত্রণাময় বিষাক্ত কষ্ট সহ্য করার থেকে তুমি বরং আমাকে এখনই এই পৃথিবী থেকে উঠিয়ে নাও। ইতিমধ্যে আরিয়ানের সব বন্ধুরা চলে এসেছে। তারা ব্যথায় জর্জরিত হয়ে থাকা আঘাতপ্রাপ্ত বন্ধুকে সামলাতে ব্যস্ত হয়ে পড়েছে। তাদের এই বন্ধুটা এক জীবনে আর কত কষ্ট সহ্য করবে, এটা ভাবতেই উপরওয়ালার কাছে একরাশ অভিযোগ ছুড়ে দেয় তারা। প্রায় 2 ঘন্টার অপারেশন শেষে হৃদিতাকে আইসিইউতে শিফট করা হয়েছে। অপারেশন সাকসেসফুল হলেও তার অবস্থা এখনও বেশ ক্রিটিক্যাল। জ্ঞান না ফেরা অবধি তার ব্যাপারে কিছুই বলতে পারছে না ডাক্তাররা। অপরদিকে মিসেস আনিকা রায়হান, রায়হান শাহরের এবং আদনানও বেশ গুরুতর আহত হয়েছে। তাদের অবশ্য অপারেশন থিয়েটারে নেওয়ার প্রয়োজন হয়নি, তাদেরকে কেবিনে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আইসিইউ এর দরজার সামনে লাগোয়া ছোট্ট কাচের অংশটুকু দিয়ে অশ্রুসিক্ত ও রক্তিমপন্ন চোখজোড়া নিয়ে হৃদিতাকে পলকহীন দৃষ্টিতে দেখে যাচ্ছে আরিয়ান। হৃদিতা নিথর হয়ে বেডে শুয়ে আছে। তার মাথা এবং 2 হাতে সাদা ব্যান্ডেজ লাগানো, মুখে অক্সিজেন মাস্ক দেওয়া, হাতে ক্যানেলা দিয়ে স্যালাইন দেওয়া হচ্ছে। হৃদিতাকে এই অবস্থায় দেখে এই মুহূর্তে আরিয়ানের বুকে যে তীব্র যন্ত্রণার সুনামি বয়ে চলেছে, সেটা কেবলমাত্র সেই অনুধাবন করতে পারছে। ইচ্ছে করছে এই মুহূর্তে হৃদিতাকে জাগিয়ে তুলে তাকে শক্ত করে জড়িয়ে ধরতে, বুকে আগলে নিতে, কিন্তু সেটা সে পারছে না বলে নিজেকে আজ বড্ড অসহায় মনে হচ্ছে তার। তুমি এত সহজে আমাকে ছেড়ে যেতে পারো না রিদি। এত সহজে আমি তোমাকে কোথাও যেতে দিব না। কত স্বপ্ন, কত আশা, কত ভালোবাসা বাকি রয়েছে আমাদের, আর তুমি কি না সব ফাঁকি দিয়ে চলে যেতে চাচ্ছ? এতটা স্বার্থপর তুমি কবে হয়ে গেলে রিদি? কবে থেকে এমন পাষাণ মানবীতে রূপান্তরিত হলে? আমার ভালোবাসার কসম তোমায় রিদি,
ফিরে এসো আমার কাছে, বুক পিঞ্জরে যতন করে আগলে রাখবো তোমায়। অপরদিকে রুহি আদনানের কেবিনের দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। একটু পর পর বুক ভেঙে কান্না আসছে তার। আদনানের বিধ্বস্ত অবস্থায় কিছুতেই মেনে নিতে পারছে না সে। তীব্র কষ্টে তার বুক জুড়ে উথাল পাতাল ঝড় শুরু হয়ে গেছে। অশ্রুসিক্ত দৃষ্টিতে কান্না ভেজা কণ্ঠে রুহি আদনানের উদ্দেশ্যে বলতে লাগলো, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।